আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যখন আমের ভরা মৌসুম ছিল তখন তো অনেকেই আম ফেলে দেয়, নষ্ট করে ফেলি। তারপর অনেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আমি ডিপ ফ্রিজে কিছু সংরক্ষণ করে রেখেছি, কিন্তু আমি কিছু আম আমি আর বাবলু সোনা ম্যাঙ্গো বার করে রেখেছি। যদিও এটা বাজারের মতো না হলে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। আর এগুলো হচ্ছে আমার বাবলু সোনার 9 ধরনের গাছে আম আছে, 9 থেকে 10 ধরনের গাছ আছে। সেই গাছের আম এত সুন্দর স্মেল আর এত পাকা পাকা আম আমি আর বাবলু সোনা কেটে এইগুলো আসলে ব্লেন্ড করা হয়নি। আর এই যেটা মিহি দেখতে পাওয়া যায় এটা হচ্ছে কাঁচা মিঠা আম, আমার ময়নাদের জন্য রেখেছিলাম। তো ময়নাদের জন্য পাঠাতে পারিনি, যার কারণে আমি এগুলো আমসত্ত্ব করে রেখেছি। আমসত্ত্ব বলা যায়, তারপরে ম্যাঙ্গো বার বলা যায়, যে যেটা বলে। আমি আর বাবলু সোনা আমের ভরা মৌসুমে অনেক কষ্ট করে এগুলো সংরক্ষণ করেছি। কখনো বৃষ্টি পড়তো, কখনো রোদ হতো। যখনই রোদ হতো তখনই আমরা রোদে শুকাতাম। আর এখন খেতে ভীষণ ভালো লেগেছে। একদিন আমি আর বাবলু সোনা ছাদে একদম কড়কড়া রোদে শুকিয়ে দিয়ে আমরা একটু বাইরে গিয়েছিলাম। আমার ময়নাদের জন্য একটা কাজে গিয়েছিলাম। তারপর আমি বাবলু সোনাকে বললাম, বাবলু সোনা আমি কি ম্যাঙ্গো বার নিয়ে আসবো? যে শুকোতে দিলাম। বলে, না, আমরা এই কাজ থেকে আসবো আর যাব, কোনো সমস্যা নেই, তুমি চলো। তো আমি আর বাবলু সোনা যখন কাজটা আমাদের সারাও হয়নি, জাস্ট আধা ঘন্টার ব্যাপারের মধ্যেই হঠাৎ করে বৃষ্টি আসতেছে। এখন আমার বাবলু সোনা আমাকে বলে, তুমি একটা রিক্সা করো। আমি একটা রিক্সা করলাম। রিক্সাওয়ালা ভালো ছিল। তো এত টপ টপ করে বৃষ্টি পড়ছিল, আমরা কিন্তু ভিজছি। আমরা আসলে খুবই কি বলবো, যে আল্লাহকে বলছি, আল্লাহ বৃষ্টি দিও না, বৃষ্টি দিও না, আমের শরবত হয়ে যাবে। এভাবে অনেক চিল্লি করতে করতে আমরা সেই রিক্সায় আসছি। রিক্সাওয়ালাও খুব ভালো, একদম হেলিকপ্টারের মতো চালিয়ে এসেছে। যখন বাসায় এসেছি তখন বৃষ্টি একদম বড় বড় ফোঁটা পড়ছিল। তারপরে আমরা দৌড়ে একদম ছাদে গিয়েছি। ছাদে একদম টিনের উপরে দিয়েছিলাম, যার ফলে আমটা অনেক কড়কড়া শুকনোই হয়েছিল। কিন্তু এরপরে বেশ কিছুদিন তো বন্যার কারণে আম ঘরে ছিল। আমি এখন চিন্তা করি যে আমটা নিয়ে কী করব। আর যেখানে যেখানে বৃষ্টির ফোঁটা পড়েছিল সেখানে সেখানে একটু একটু সাদা হয়েছিল। তারপর ভাবলাম যে আমি একটু সরিষার তেল মাখিয়ে রাখি। তারপর একটু সরিষার তেল মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আল্লাহর রহমতে কোনো নষ্ট হয় না, কোনো গন্ধ আসেনি। গতদিন প্রচুর পরিমাণে রোদ ছিল, সেই রোদে শুকিয়েছি। শুকানোর পরে এত সুন্দর একটা গন্ধ আসে, সুগন্ধ খুবই ভালো লাগে। এবং আশা করি আমার ময়নারা খাবে। প্রিয়জনদের জন্য আমি এই ম্যাঙ্গো বারটা তৈরি করেছি, কারণ আমার আব্বুরা প্রায় প্রাণের ম্যাঙ্গো বার বাজার থেকে কিনে খায়। কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। আমার আব্বুদের আমি খাওয়াতে চাই না বাইরের খাবার, তারা হোমমেড খাবার খাবে, যাতে তাদের শরীর ভালো থাকে, পুষ্টিকর খাবার খেতে পারে। আর আমি এই ম্যাঙ্গো বারটা শুকিয়েছি, কিন্তু উপরে পুরো জর্জেট ওড়না দিয়ে শুকিয়েছি, যাতে কোনো ধুলোবালি না পড়ে, মাছি না পড়ে। আমি খুবই হাইজিনিক মেনটেন করেছি, যার কারণে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর এখন একদম একটা পিঠার মতো খেতে ভালো লাগছে আমার কাছে। আর আসলে এইটুকু দেখায়, কিন্তু প্রচুর পরিমাণে আমের পাল্প ছিল। আমি আর বাবলু সোনা মূলত 2 দিন করেছি। এটা করেছি আমের পাকা, কিছু কাঁচা পাকা আম, আর এটা করেছি একদম এই যে মিহি যেটা, এটা করেছি কাঁচা মিঠা আম, যেটা আমার ময়নাদের দিতে পারিনি। এই 3 পিস হয়েছে, 1 পিস, 2 পিস, 3 পিস আমি বড় বড় করে রেখেছি, এখনও কাটিনি, কারণ আমার ময়নাদের জন্য নিয়ে যাব। তো আর ওগুলো হচ্ছে কাঁচা পাকা আম, সবগুলোই পাকা আম ব্লেন্ড করিনি, আর কাঁচা আমগুলো ব্লেন্ড করে দিয়েছি। এই জন্য এটা
মিহি হয়েছে। আর এই যে ব্লেন্ড যেগুলো করিনি, এগুলো যে ভিতরে ভিতরে কিছু লামস আছে আমের, সেগুলো মুখে পড়লে অসাধারণ লাগে। আসলে এগুলো আমি আর বাবলু সোনা অনেক কষ্ট করে আম কাটতে, যে কী ভীষণ কষ্ট। আর আমরা তখন ভীষণ অসুস্থ ছিলাম। আমি মূলত এগুলো করেছি সুন্দর করে আমের পাল্প বের করে। তারপরে বড় কড়াই আছে আমার বাবলু সোনার বাসায়, সেটা আমি অনেক জাল করেছি। জাল করে তার ভিতর হালকা কিছু শুকনো মরিচ আর ভিনেগার ব্লেন্ড করে দিয়েছি, যার ফলে এই ম্যাঙ্গো বারটা আর নষ্ট হবে না এবং খেতেও ভীষণ ভালো লাগে, অনেক দিন বাহিরেও রাখা যায়। আর একদম পিঠার মতো হয়ে গেছে। আমি অল্প পরিমাণে ভিনেগার দিয়েছি যাতে নষ্ট না হয়, আর অল্প পরিমাণে শুকনো মরিচ ভিনেগারের সাথে ব্লেন্ড করে দিয়েছি, আর অল্প একটু স্বাদের জন্য লবণ দিয়েছি। আর কিছুই দেই না, কারণ হোমমেড জিনিস তৈরি করলে এটা বেশি দিন রাখা যায় না এবং ফ্রিজে কিছুদিন সংরক্ষণ করে রাখা যায়। মূলত এগুলো অনেক আম ছিল। আমি আর বাবলু সোনা আসলে যে কোনো কারণে আম খেতে পারিনি, আমাদের আসলে গলা থেকে নামেনি, যার কারণে আম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়া হয়েছে, কেউ বাকি নেই। তারপরেও কিছু লোভী প্রকৃতির মানুষ আছে যাদের বাড়ি আমের কোনো অভাব নেই, তারাও খেতে চায়। কারণ তারা এত প্রত্যন্ত গ্রামে থাকে, সেখানে কোনো কুরিয়ার ব্যবস্থা নেই, যার কারণে তাদের পাঠানো হয়নি। কিন্তু তারা এখনও বলে, এখন তো শ্রাবণ মাস, এখনও বলে যে আম গাছে আছে কিনা। মানে তারা খেতে খেতে দুনিয়া খাওয়ার মতো অবস্থা। যাই হোক, তো এগুলো হচ্ছে আমার প্রাণপ্রিয় মানুষের জন্য ম্যাঙ্গো বার তৈরি করা। এগুলো দেখতে এতটুকু, কিন্তু এতে কি পরিমাণে যে ম্যাঙ্গো ছিল। আর যখন আমি গরম করতাম, ওগুলো জাল করতাম, তখন টকবক টকবক করে ফুটে একদম চুলার চারপাশে পড়তো। বড় কড়াই হওয়ার কারণে বেশি দিন আমার গরম করতে হয় না। আমি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে গরম ব্লক দিয়ে উঠাতাম সুন্দর করে। যখন একদম শক্ত শক্ত হয়ে গেছে, তখন ডিশে সরিষার তেল মেখে সুন্দর করে ছড়িয়ে তারপর শুকিয়েছি। শুকানোর পরে এই অবস্থা হয়েছে। আর বিপদে পড়েছিলাম বর্ষার কারণে। আর বর্ষা তো অনেক দিন, প্রায় 15-20 দিন একটানা বর্ষা ছিল, যে কারণে আমি অসুস্থ ছিলাম। আমার শ্বাসকষ্ট হয়ে গিয়েছিল, বাবলুর শ্বাসকষ্ট হয়ে গিয়েছিল। শত কষ্টের মাঝেও খাবারটা নষ্ট হতে দেইনি, আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন এখন কত সুন্দর আছে, সারা বছর একটু একটু করে ইনশাল্লাহ খাওয়া যাবে। আমি করি কি, সারা বছরের জন্য যে কোনো আচার বা খাবার দাবার তৈরি করে রাখি, যাতে সারা বছরটা খাওয়া যায়। কিন্তু আমার প্রাণপ্রিয় মানুষেরা সারা বছর তো দূরের কথা, তারা কয়েকদিনের ভিতরে খেয়ে শেষ করে ফেলে। এতে আমার যে কষ্ট হয় তা না, আমার ভীষণ ভালো লাগে। কারণ কেউ যদি একটা জিনিস তৈরি করে এবং তার খাবারটা যদি কেউ আগ্রহ করে খায়, সেটা দেখেও শান্তি লাগে। আর আমার তো ভীষণ ভালো লাগে। আর অনেকে আছে যে খাবার দাবার দিতে চায় না, কিন্তু আমি যে কোনো খাবার তৈরি করলে মানুষকে দিতে পছন্দ করি। যেমন আম্মু যে কোনো খাবার তৈরি করলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিত। পিঠা যখন বানাতো, প্রচুর পরিমাণে পিঠা মানুষকে দিত। আসলে এই ম্যাঙ্গো বারগুলো দেখে আমার মনে হচ্ছে যে আম্মু কলা পাতায়, বাদাম পাতায় পিঠা একটা তৈরি করতো। এটা আসলে পুরনো ঐতিহ্য, আমার নানি তৈরি করতো, যার কারণে মাও তৈরি করতো। বরাবর একদম সেই রকমেরই লাগে দেখতে। আর আম্মু এত পরিমাণে পিঠা বানাতো, কারণ হচ্ছে আশেপাশে দিতে হতো আত্মীয় স্বজন, তারপরে আম্মু সবাইকে দিত। আর আব্বা একটু ছিল আবার সামাজিক মানুষ, আমাদের মুসাফিরখানা ছিল বাবার আর কি। সেই মুসাফিরখানায় তো অনেক লোক থাকতো, আসা যাওয়া করতো ভিক্ষে নিয়ে। যেমন ভিক্ষুক থেকে শুরু করে যারা পথিক, বাবার বিশ্রামাগারে ওখানে থাকতো। কারণ হচ্ছে বাবার বাড়িটা ছিল এত সুন্দর বাংলো বাড়ি, দূর দূরান্ত থেকে ওই বাড়ি অনেকে ভিজিট করতে আসতো। যার কারণে যারা ভিজিট করতে আসতো তাদের যেন কষ্ট না হয়,
আমার আব্বা তাদের জন্য সবসময় খাবার দাবারের ব্যবস্থা করতেন, আয়োজন করতেন। আর মা বাবার অনেক আত্মীয় স্বজন তারা আসতেন। তো দেখা যায় যে সব সময় আমাদের বাড়ি মানুষে ভরপুর ছিল, আত্মীয় স্বজনে ভরপুর ছিল। আমার বাবা মা রক্তের সম্পর্ক তো রক্ষা করতোই, তারপরে যে দূর দূরান্তের মানুষ তার বাড়িতে আসলে কেউ ফিরে যেত না। তো আর ফলমূল হলেও সেম অবস্থা, বাবা মা কোনো দিন ফলমূল বিক্রি করতে আমি দেখিনি, অনেক নষ্ট হয়ে যেত, আত্মীয় স্বজনকে দিত এভাবেই। আর আমার বাবলু সোনারও আল্লাহর রহমতে যে আম এসেছিল, অনেকটি আম আসলে অনেকে নিয়ে গেছে, অসুবিধা নেই। চুরিধারি হয়েছে অনেক আম, তারপরেও যে আম ছিল সেটা আমার বাবলু সোনা সবাইকে একটু একটু করে দিয়েছে। বাকি যেটুকু ছিল ছোট খাটো আঁকা বাঁকা সেই আমগুলো আমাদের জন্য ছিল। আমি সেই আমগুলো ফেলে না দিয়ে সুন্দর করে ছিলে সেগুলো থেকে আমি ম্যাঙ্গো বার তৈরি করেছি। আর এই ম্যাঙ্গো বারটা সারা বছর খাওয়া যাবে, আর খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়েছে। কারণ হচ্ছে এতে কোনো প্রিজারভেটিভ নাই। প্রিজারভেটিভ বলতে শুধু একটু আমি হালকা ভিনেগার দিয়ে একটু শুকনো মরিচটা ব্লেন্ড করে নিয়েছিলাম, এতটুকুই। কারণ একটু টক মিষ্টি ফ্লেভার, আর কোনো চিনি ইউজ করা লাগেনি, কারণ আম পাকা ছিল, টক মিষ্টি ফ্লেভারের হয়েছে। আর খেতে এত দারুণ হয়েছে। এটা আমার ময়না পাখি আছে 3 জন, মূলত তাদের জন্যই করা। আমার সাধু স্বামী সকাল, তারা তো এই যে কাঁচা মিঠা আম খেতে পারেনি, তাই আমি তাদের জন্য এভাবে ম্যাঙ্গো বার করে রেখেছি। আশা করি এই ম্যাঙ্গো বার খেয়ে তারা অনেক স্বাদ পাবে এবং বাহিরের কোনো ম্যাঙ্গো বার খাবে না। বাহিরের ম্যাঙ্গো বার খেতে গেলে একদম চিবাতে দাঁত মারি একদম ব্যথা হয়ে যায়, কিন্তু এটা এত সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখাচ্ছি, এখান থেকে আমি 1 চিমটি একটু নিচ্ছি, দেখুন একদম কতটা শক্ত হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, একদম গোস্তের মতো মনে হচ্ছে। এই যে এখন আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এত স্বাদ, আসলে এতটা আমি সাজিয়ে গুজিয়ে রাখিনি। আমার ময়নারা কেটে কুটে খাবে, স্বাদে মুখটা একদম ভরে গেল, ভীষণ মজা হয়েছে। আপনাদেরও যাদের অনেক প্রচুর পরিমাণে আম আছে, তারা এভাবে ম্যাঙ্গো বার করে রাখলে সারা বছর খেতে পারবেন। আর আমি কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি, ওইটা মূলত আমাদের আত্মীয় স্বজন আছে দূর দূরান্ত থাকে, তাদের রিকোয়েস্টে। কারণ সবাই খেতে চায়। আমার বাবলুর কাছে 9-10 ধরনের আম হয়, ছোট ছোট গাছ। তো আমার বাবলু নিজ হাতে লাগানো, নিজ রেসিডেন্সের আম যেহেতু, তো আমি দেখুন আর একদম মুখে আমার মিষ্টিতে ভরে গেছে, অন্যরকম স্বাদ হয়েছে। আমার ময়নাদের খাবার উপযুক্ত হয়েছে। আমার ময়নারা মূলত টিফিন পিরিয়ডে নিয়ে যেতে পারবে একটু, তাদের খেতে আমার মনে হয় খুব ভালো লাগবে। আমি আসলে সুন্দর করে ডিজাইন করে এখনও কাটি নাই, কাটাকাটির কী আছে, আমার ময়নারাই তো খাবে। আমার ময়নারা তারা সুন্দর করে ডিজাইন করে কেটে নেবে, আমি আর কষ্ট করলাম না। তবে আজকে একটু রোদ উঠলে ভালো হতো, তাহলে আমি কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে দিতে পারতাম, কিন্তু রোদ নেই যেহেতু। আর আমার বাবলু সোনার রেসিডেন্সে জানালায় সুন্দর নেট দেওয়া আছে, তাই আমি এটা ঢেকে রাখি নাই। রাতের বেলা আমি আবার নেটের ওড়না দিয়ে সুন্দর করে ঢেকে রাখি। আসলে এখানে অনেকের সময় দেখা যায় যে বাজারের যে কোনো জিনিস খেলে একদম বালি বালু লাগে, আর এটা আল্লাহর রহমতে সেভাবে হয়নি। যেহেতু আমরা আমটা খেতামই না, ফেলে দিতাম, নষ্ট হয়ে যেত, তো কষ্ট করে রেখেছি, আমার ময়নারা খাবে, এটা দেখি আমার সুখ। আসলে কি, আমি খাবার দাবার অপচয় করতে পছন্দ করি না, এবং যারা অপচয় করে তাদেরও আমি পছন্দ করি না। আর অনেক মানুষ আছে
খাবার দাবার খুব মানে অপচয় করে, এটা আসলে ভালো না। এই যে আমি আমটা সংরক্ষণ করে রাখছি, আমি আর বাবলু সোনা প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে। সে প্রথমে আমটা সুন্দর করে সে জাল করেছে, কিন্তু এত টকবক করে ফোঁটাগুলো আসতো, অনেকটা গায়ে পড়েছে, খুবই খারাপ অবস্থা। যখন একটু আমটা গাঢ় হয়ে গেছে তখন আর অতটা ব্লক ওঠে নাই, তখন আর গায়ে ছিটে ওঠে নাই। তো আসলে কষ্ট হয়, কষ্টের ফল খুবই মিষ্টি হয়। দেখুন কত সুন্দর হয়েছে, এবং এটা সারা বছর খেতে পারবো। এত সুন্দর খেতে ভালো লাগে, মনে হচ্ছে যেন একদম সৌদি খেজুরের মতো দেখাচ্ছে কালার, এবং খেতে ভীষণ ভীষণ ভালো, প্রচুর পরিমাণে আয়রন আছে। আর আমাদের দেশে যেহেতু হিমাগার নাই এই সমস্ত কাঁচা ফলমূল রাখার জন্য, যার কারণে যে পদ্ধতিতে পারেন সে পদ্ধতিতে রাখতে পারেন। ইদানিং তো দেখেছি ফল কেটে কেটে সুন্দর করে ড্রাই করে রাখে। আর আমার তো সে ধরনের কোনো যন্ত্র নেই, আমি আল্লাহর কুদরতে, আল্লাহর রোদে এবং চুলায় জাল করে এভাবে আমি তৈরি করেছি, এবং সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে এখন পর্যন্ত আমি বাস্কেটে ভরিনি। কারণ হচ্ছে আমি যদি পাই আরেকটু রোদে শুকাবো, যতই রোদে শুকাবো ততই সুন্দর হবে এবং দীর্ঘদিন যায়। আর রোদে শুকানোর পরে যে সুন্দর একটা স্মেল আসে, আর এখনও আমি এত সুন্দর স্মেল পাচ্ছি, আমার তো আসলে মন প্রাণ ভরে গেল। আমি জীবনে এই প্রথমেই ম্যাঙ্গোবার করেছি, এবং খুবই সুন্দর হয়েছে, খেতে দারুণ হলেই তো হলো। ভীষণ ভালো লেগেছে, আমার ময়নারা খেয়ে বলতে পারবে যে এটা কত ভালো হয়েছে, কতটা খেতে স্বাদ হয়েছে। কারণ আমার ময়নারা দের জন্য এবার পর্যাপ্ত পরিমাণে আম পাঠাতে পারিনি, কারণ আমরা একদম শেষ সিজনে এসেছি। আমার বাবলু রেসিডেন্সে ভাবছিলাম যে আসলে আম পাবো না, কিন্তু আল্লাহর কুদরতে গাছের মগডালে যা কিছু যেটুকু আম ছিল সেটুকু কাজের লোক দিয়ে পাড়িয়ে আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু পাকা আম পাঠানোর ফলে কিছু কিছু আসলে আম সেখান থেকে পচে গেছে, যেহেতু কাঁচা মাল। তারপরও যা ভালো ছিল তারা খেয়ে খুব প্রশংসা করেছে। আমার বাবলু সোনা এমনই মানুষ, সে আমাকে অনেক সময় বোঝায়, রাগ করবা না, মানুষ সবার সাথে কথা বলবা। আমি তো কথা বলি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, তাদের সাথে আমি কথা বলতে চাই না। কিন্তু আমার বাবলু সোনা বলে, না তুমি সবার সাথে কথা বলবা। আবার বলে, যখন তোমার যদি ভালো না লাগে তাহলে থাক, তোমাকে জোর করব না। কিন্তু আমার বাবলুর কাছে থাকলে আমার অনেক শান্তি। আম্মুকে অনেক মিস করি, আম্মুর কথা ভেবে আসলে আমরা আম খেতে পারি না। আম্মু আমাদের থেকে একটু দূরে আছে, শীঘ্রই আমরা আম্মুর কাছে যাব, এবং আম্মুর জন্য সব সময় দোয়া করি, বাবার জন্য দোয়া করি। আসলে আমি আর বাবলু সোনা মা বাবার ব্যাপারে এতটা সিরিয়াস। বর্তমানে মা বাবার নামে সুন্দর একটা আমার বাবলু একটা কাজ হাতে নিয়েছে, সেটা হচ্ছে মা বাবার নামে ফাউন্ডেশন করা। মানে সে সব কিছু ব্যানার থেকে শুরু করে সে নিজেই কাজ করে। আমার বাবলু সোনা আসলে মা বাবার প্রতি তার খুব দুর্বলতা আছে, সেই মামারও। মা বাবার কোনো কথা শুনলে বা কোনো কিছু দেখলে আমি সেটা তড়িঘড়ি করি, এবং মা বাবাকে ভীষণ মিস করি, তাদের ভীষণ ভালোবাসি। জীবনে প্রচুর পরিমাণে খেয়েছি, এখনও আল্লাহর রহমতে আল্লাহর অফুরন্ত ভাণ্ডারের ভিতরে আছি। না চাইতে আল্লাহ অনেক কিছু দিয়েছে, আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর এত সুন্দর মা বাবা পাওয়ার জন্য আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। এবং আমাদের মা বাবা আমাদের উপর কোনোদিন কোনো কিছুর ব্যাপারে জোর জবরদস্তি করেনি, আমাদের ইচ্ছের উপর ছেড়ে দিয়েছে। এজন্য মা বাবার জন্য অনেক দোয়া আসে। মা বাবা হিসেবে তারা আমাদের কাছে বিশ্বের শ্রেষ্ঠ মা বাবা ছিল, থাকবে চিরকাল। আর আমার বাবলু সোনা মা বাবার জন্য একটা ফাউন্ডেশন করেছে। আমরা শীঘ্রই বিভিন্ন ধরনের প্রোগ্রাম করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরও ভালো লাগবে। কারণ মা বাবার জন্য একটা কিছু করতে যে কী ভালো লাগে সেটা আসলে আল্লাহই ভালো জানে।
আমি বাবলি সোনা মা বাবাকে এতটা ভালোবাসি, আগে আসলে বুঝতে পারিনি। একটু মা বাবা দূরে থাকার কারণে তাদের জন্য খুব মন পড়ে। আমার বাবলি সোনা শীঘ্রই চলে যাবে মা বাবার কাছে, আমিও যাব। সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবাই মা বাবার জন্য অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।